হাড় কাঁপুনি জ্বর নিয়েও রান্নাঘরে ইফতার তৈরির কাজে ব্যস্ত তনিমা। রোজা থাকা অবস্থায় কয়েকবার মাথা ঘুরিয়ে এলেও বিশ্রাম নেওয়ার সময়টুকু নেই তার। ইতোমধ্যেই তনিমার ভাসুর আমজাদ হাতে একটি বাজারের ব্যাগ নিয়ে রান্নাঘরে এলো। কর্কশ গলায় তনিমাকে বলল, তনিমা শুনছ, বাজার থেকে কিছু ছোট মাছ কিনে এনেছি। ইফতার বানানো শেষ হলে মাছগুলো ধুয়ে কুটে বেছে নিও। সেহরিতে ছোট মাছের তরকারি খাবো। করুণ দৃষ্টিতে তনিমা পিছু ঘুরে তাকালো। তার ভাসুর আমজাদকে বলল, একটু পরেই তো মাগরিবের আজান পড়ে যাবে ভাইয়া, এর মধ্যে আমি কখন কি করব বলুন? কেন, ইফতারের পরে কি করবে তুমি? তখন মাছগুলো কুটে ধুয়ে বেছে রান্না করে দিও। যদি কিছু মনে না করেন ভাইয়া, কাল আমি মাছগুলো আপনাকে রান্না করে দিই। কেন, আজ কি সমস্যা? আজ আমার শরীরটা বিশেষ ভালো নেই ভাইয়া। অবশ্য রোজা না থাকলে আমি চেষ্টা করতাম মাছগুলো আপনাকে রান্না করে দিতে। তাছাড়া আপনার যদি খুব বেশি ছোট মাছের তরকারি খেতে ইচ্ছে করে তো ভাবিকে একটু বলুন না মাছগুলো ধুয়ে বেছে দিতে। আচমকা রেগে গেল আমজাদ। ধমকের স্বরে বলল, কি বললে তুমি? এত বড় সাহস তোমার আমার বউকে বলতে বলো এই ছোট মাছগুলো বেছে দিতে? শান্ত গলায় তনিমা বলল, কিছু মনে করবেন না ভাইয়া, ভাবি তো সারাক্ষণ অবসরই থাকে, ঘরের কাজ করতে হয় না তার। তাই ভেবেছিলাম ভাবি মাছগুলো কেটে ধুয়ে দিলে আমি রান্না করে দিতাম, যেহেতু আপনার খাওয়ার এত ইচ্ছে। তনিমার এ কথায় পুরো বাড়ি মাথায় তুলে ফেলল আমজাদ। রান্নাঘরে ছুটে এলেন আমজাদের মা রোকেয়া বেগম এবং আমজাদের বউ লিজা। আমজাদ তার মায়ের দিকে আঙুল তুলে উঁচু গলায় বলল, তোমাকে বলেছিলাম না মা, এমন ছোট ঘরের মেয়েকে এবারের বউ করে না আনতে? তোমার ছোট বউয়ের মধ্যে তো কোনো ভদ্রতাই নেই। বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তাও জানা নেই তার। কি বলছিস এসব তুই? কি করেছে তনিমা? আমি আবদার করে সেহরিতে আজ ছোট মাছ খেতে চেয়েছিলাম। তোমার ছোট ছেলের বউ কি বলে জানো? আজ নাকি তার শরীর ভালো নেই, কাল যেন আমি ছোট মাছগুলো খাই। শুধু তাই নয়, আমার বউকে বলে মাছগুলো কেটে ধুয়ে দিতে। ভেবে দেখেছ কত বড় সাহস তার? খেপে গিয়ে রোকেয়া বেগম তনিমার চুলের মুঠি চেপে ধরতে গিয়েও থেমে গেলেন। শুধু দাঁত চেপে বললেন, বেঁচে গেছিস আজ রোজা আছিস বলে, না হয় ছোট মুখে তোর বড় কথা বলা আজ আমি বের করে দিতাম। তনিমা চোখের জল ছেড়ে বলল, আমি ভুল কি বলেছি মা? সকাল থেকে আমার প্রচণ্ড জ্বর, আপনারা তো দেখেও দেখেন না। শরীরের এত খারাপ অবস্থা নিয়ে আমি সংসারের সব কাজ ঠিক রেখেছি। তাছাড়া আমি ভুল কি বলেছি বলুন? ভাবিরও তো দায়িত্ব রয়েছে ভাইয়ার প্রতি। ভাইয়া যেহেতু শখ করে মাছগুলো এনেছে, তো সেক্ষেত্রে ভাবিরও উচিত মাছগুলো কেটে ধুয়ে দেওয়ার। আমজাদের বউ লিজা এবার রেগে গেল। তনিমার মুখোমুখি দাঁড়িয়ে বলল, মুখ সামলে কথা বল ছোট লোকের মেয়ে। এখন কি তোর কাছ থেকে আমার জানতে হবে স্বামীর প্রতি আমার দায়িত্ব কর্তব্য কি? ইফতারের সময় মুখ লাগবি না আমাদের। চুপচাপ টেবিলে ইফতার সাজিয়ে দে। তোর শরীর যেহেতু আজ ভালো নেই, তো মাছগুলো ফ্রিজে তুলে রাখ, কাল রান্না করে দিবি। এভাবে পরিস্থিতি সামলে লিজা তার স্বামী ও শাশুড়িকে নিয়ে রান্নাঘর থেকে প্রস্থান নিল। ঢুকরে কেঁদে উঠল তনিমা। বোবা আর্তনাদ করে বলল, কেন আমাকে বিয়ে করেছিলে তুহিন? তোমাকে ভালোবেসে কি আমি এতটাই পাপ করে ফেলেছি যে শ্বশুরবাড়িতে প্রতিটা পদে পদে আমাকে অপমানিত হতে হয়? দুঃখ ভুলে তনিমা অসুস্থ শরীর নিয়ে টেবিলে ইফতার সাজিয়ে দিল। সবার প্লেটে ইফতার মাখিয়ে দিল। তনিমা তার প্লেটে এক্সট্রা একটা আলুর চপ ও পেঁয়াজও তুলে নিতে লিজা খপ করেই তনিমার হাত চেপে ধরল। শক্ত গলায় বলল, কি ব্যাপার? তুই তোর প্লেটে এক্সট্রা পেঁয়াজ ও আলুর চপ তুললি কেন? আসলে ভাবি মাখানো ইফতারটা খেতে আজ ইচ্ছে করছে না আমার। জ্বরের মুখ তো, তাই মনে হলো আজ তো একটা পেঁয়াজু ও আলুর চপ খাই। বিদ্রুপের হাসি হাসল লিজা। বলল, এমনভাবে বায়না করছিস মনে হচ্ছে যেন ইফতার তোর বাপের বাড়ি থেকে এসেছে। এটা খেতে ইচ্ছে করছে না, ওটা খেতে ইচ্ছে করছে না, যত সব নাটক। এভাবে বলো না ভাবি, পাপ লাগবে তোমাদের। আমার বাবার সামর্থ্য থাকলে নিশ্চয়ই আমার বাবা তোমার বাবার মতো ব্যাগ ভর্তি রোজার বাজার নিয়ে আসতো। এসব বলে আমাকে আর আঘাত দিও না তোমরা প্লিজ। এই বলে কাঁদতে কাঁদতে তনিমা ইফতার রেখেই তার রুমে চলে গেল। উপস্থিত সবাই তনিমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ইফতার করতে বসে গেল। চারিদিকে মাগরিবের আজান পড়তেই লিজা ইফতারের প্লেটটা নিয়ে তনিমার রুমে গেল। টেবিলের উপর প্লেট সশব্দে রেখে বলল, এই নে ইফতার দিয়ে গেলাম। বর এলে তো ভালো মন্দ লাগাবি আমাদের নামে, ভুলেও যেন মন্দ কিছু না শুনি, কথাটা যেন মাথায় থাকে। লিজা প্রস্থান নিল। কান্না থামিয়ে তনিমা পেটের ক্ষুদায় ইফতারটুকু করে নিল। সারাদিনের ধকলে ও জ্বরের কারণে বিছানায় শুয়ে পড়ল সে। এর কিছুক্ষণ পরেই তুহিন অফিস থেকে বাড়ি ফিরল। তনিমাকে শুয়ে থাকতে দেখে তুহিন তনিমার পাশে বসে বলল, কি হয়েছে তনিমা, শুয়ে আছো যে? নামাজ পড়বে না? শোয়া থেকে উঠে বসে তনিমা ক্লান্ত গলায় বলল, তোমাকে একটা অনুরোধ করব। কি অনুরোধ?
আমাকে ডিভোর্স দিতে পারবে? বসা থেকে উঠে গেল তুহিন। অবাক গলায় বলল, মানে? আমি তোমার এই সংসার থেকে মুক্তি চাই। কারণ? কি কারণে মুক্তি চাও? তুমি সব বুঝেও বুঝো না, তাই না? তুমি দেখেও দেখো না তোমার পরিবারের সবাই আমাকে কতটা টর্চার করে। কান্নায় ভেঙে পড়ল তনিমা। তুহিন বিষণ্ণ গলায় বলল, কিছু হয়েছে কি আজ? বলো না কি হয়েছে। তনিমা কেঁদে কেটে আজকের ঘটনা সব খুলে বলল। তুহিন সব শুনেও চুপ হয়ে গেল। কারণ তুহিন ভেবে রেখেছে সংসারে আর অশান্তি করবে না সে, তনিমাকে নিয়ে আলাদা হয়ে যাবে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই তনিমা অবাক হয়ে গেল। ড্রয়িং রুমে বসে রয়েছে তার বাবা, পাশে রয়েছে রোকেয়া বেগম ও লিজা। ফ্লোরে কয়েকটি বাজারের ব্যাগ ছড়িয়ে রয়েছে। ছুটে গিয়ে তনিমা তার বাবার কাছে গিয়ে বসল। হেসে বলল, বাবা তুমি কখন এলে? এই তো মা, মাত্র এলাম আমি তোদের জন্য রোজার বাজার নিয়ে। বাজারের এত এত ব্যাগ দেখে অবাক হয়ে গেল তনিমা। বিশ্বাস করতে পারল না এসব বাজার তার বাবা এনেছে। তনিমার বাবা চলে যেতেই রোকেয়া বেগম বলে উঠলেন, কি ব্যাপার তনিমা? তোমার বাবা তো জানতাম গার্মেন্টসে দারোয়ানির চাকরি করে, তা শুনি রাতারাতি উনি এত টাকা পেলেন কোথায় যে ব্যাগ ভর্তি বাজার নিয়ে এলেন? আমার কি মনে হচ্ছে জানেন মা, তুহিন এখানে কোনো কারসাজি করেছে। লিজার কথা মাথায় রেখে রোকেয়া বেগম ছুটে গেলেন তুহিনের রুমে। তুহিনকে ঘুম থেকে উঠিয়ে বললেন, এই তোর বেতন কোথায়? কাল না তোর বেতন পাওয়ার কথা ছিল? সংসার বাবদ প্রতি মাসে 10,000 টাকা দিস তুই, টাকা বের কর এক্ষুনি। থতমত খেয়ে গেল তুহিন। শুকনো গলায় বলল, বেতন এখনো পায়নি মা। মিথ্যে কথা বলার জায়গা পাস না? রোজা থেকে মিথ্যে কথা বলিস না, যা সত্যি তাই বল। চুপ হয়ে গেল তুহিন। রোকেয়া বেগম এবার তীক্ষ্ণ দৃষ্টি ফেললেন তনিমার দিকে। রাগী স্বরে বললেন, তুই আমার ছেলেকে এই বুদ্ধি দিয়েছিস তাই না? নিজের বাপের বাড়িকে বড় রাখার জন্য তুই আমার ছেলেকে ব্যবহার করছিস। তুহিনের দিকে তাকিয়ে তনিমা চোখের জল ছেড়ে দিল। তুহিনের কাজে সে ভীষণ কষ্ট পেল। তুহিন তখন তার মাকে বলল, না মা, এখানে তনিমার কোনো দোষ নেই। যা করেছি আমি নিজের বুদ্ধি দিয়ে করেছি, তুমি প্লিজ তনিমাকে ভুল বুঝো না। লিজা পাশ থেকে বিদ্রুপের স্বরে তনিমাকে বলল, হ্যাঁ, আমার বাবার সাথে পাল্লা দিতে চেয়েছিল ওই ভিখারি মেয়েটা। মুরুদ আছে নাকি তাদের মেয়ের বাড়িতে হাজার হাজার টাকা খরচ করে বাজার পাঠানোর? আমি তো প্রথমেই বুঝে গিয়েছিলাম এখানে তুহিনের কারসাজি আছে। বিয়ের 2 বছর হতে চলল, কই কখনো তো দেখিনি হাতে করে মিষ্টি পানের বদলে দামি কিছু আনতে। লিজা এবার তার শাশুড়ি মাকে বলল, আপনি চিন্তা করবেন না মা, আপনার ছোট ছেলে ভিখারি মেয়েকে বিয়ে করেছে তো কি হয়েছে? আপনার বড় ছেলে তো রাজার মেয়েকে বিয়ে করেছে। কাল আপনি খুব হাই হুতাশ করে বলছিলেন না যে আমাদের ওভেনটা নষ্ট হয়ে গেছে? আজ ইফতারের পরেই আমার বাবা আসবে আমাদের জন্য নতুন ওভেন নিয়ে। খুশি হয়ে গেলেন রোকেয়া বেগম। লোভে চকচক করে উঠলেন। ন্যাকা কান্না করে বললেন, তুমি শুধু আমার ছেলের বউ না লিজা, তুমি আমার মেয়েও বটে। না চাইতেও কি সুন্দর আমার সব আবদার পূরণ করে দাও। লিজাকে নিয়ে রোকেয়া বেগম রুম থেকে বের হয়ে গেলেন। তনিমা কান্নায় ভেঙে পড়ল। তুহিন মাথা নুইয়ে তনিমার কাছে এলো, বলল, আমাকে ক্ষমা করে দিও তনিমা, আমি আসলে বুঝতে পারিনি বিষয়টা এত দূর এগিয়ে যাবে। আমি তো শুধু তোমার মুখে হাসি দেখতে চেয়েছিলাম। দোষ তো তোমার নয় তুহিন, দোষ তো আমার ভাগ্যের, আমার লোভী বাবার। বাবা কিভাবে রাজি হয়ে গেল তোমার টাকা দিয়ে বাজার করার? ছি, ঘেন্না লাগছে আমার। না তনিমা, প্লিজ বাবাকে তুমি অযথা দোষারোপ করো না। আমি বাবাকে রিকোয়েস্ট করেছিলাম বাজারগুলো নিতে, বাবা বাধ্য হয়েই রাজি হয়েছিলেন। কাঁদতে কাঁদতে তনিমা রান্নাঘরে চলে গেল। তুহিন অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রাতে ইফতারের পর লিজা অপেক্ষা করতে লাগলো তার বাবার জন্য, কখন তিনি ওভেন নিয়ে আসবেন। তখনই লিজার মা একটি কল দিয়ে দুঃসংবাদ দিল লিজাকে। হাত থেকে ফোনটি ছিটকে পড়ল লিজার, কান্না জুড়ে দিল সে। তখন বাসায় শুধু তনিমা ছিল। দৌড়ে এলো তনিমা লিজার কাছে। লিজাকে সামলে বলল, কি হয়েছে ভাবি? আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তনিমা, সাথে আমার বাবাও আহত হয়ে হসপিটালে ভর্তি। হায় আল্লাহ, এসব আপনি কি বলছেন ভাবি? এভাবে সময় নষ্ট করা ঠিক হবে না ভাবি। চলুন আমরা হসপিটালে যাই, আঙ্কেলকে দেখে আসি। লিজা তখন ঢুকরে কেঁদে বলল, আল্লাহ হয়তো আমাকে আমার পাপে সাজা দিয়েছেন তনিমা। রোজা রাখা অবস্থায় আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কাঁদিয়েছি, অপমান করেছি। সবচেয়ে বড় কথা হলো আমি আমার বাবাকে নিয়ে অহংকার করেছি, টাকা পয়সা নিয়ে অহংকার করেছি। উপরওয়ালা এক মুহূর্তেই আমার সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিল। আমাকে ক্ষমা করে দিও তনিমা, আমার প্রতি কিংবা আমার বাবার প্রতি কোনো ক্ষোভ জমিয়ে রেখো না প্লিজ। তনিমা তখন শুকনো হেসে বলল, আমি জানি না ভাবি উপরওয়ালা আদতেই তোমাদের পাপের শাস্তি দিয়েছে কিনা, তবে একটা কথাই বলবো,
কখনো নিজের ভালো অবস্থান নিয়ে অহংকার করতে নেই, নিজেকে বড় দেখানোর জন্য অন্যকে ছোট করতে নেই। তোমাদের উপর আমার কোনো অভিযোগ কিংবা ক্ষোভ নেই। আমি তো আমার মন্দ ভাগ্যকেই প্রথম থেকে দোষারোপ করছিলাম। বাইরে কিছু কাজ সেরে বাড়ি ফিরলেন রোকেয়া বেগম। বাড়ি ফিরে তিনি দুঃসংবাদটি পেলেন। দুঃখী হলেন না তিনি, হাইহুতাশ করে বললেন, এতদিন না হয় ছোট ছেলের শ্বশুরবাড়ির লোক ভিখারি ছিল বলে কষ্ট পেতাম, এখন দেখি বড় ছেলের শ্বশুরবাড়িও ভিখারি হয়ে গেল। বিপদে পড়ে লিজা এবার তার শাশুড়িকে চিনতে পারল। তাই লিজাও মুখের উপর বলল, আপনি আজ প্রমাণ করে দিলেন মা, শাশুড়ি কখনো মা হয় না। এতদিন আমার বাপের বাড়ি থেকে চাহিবা মাত্র এটা সেটা আসতো বলে আমি এবং আমার মা বাবা আপনার কাছে ভালো ছিলাম, আমিও আপনার মেয়ের মতোই ছিলাম। আর আজ কিনা আপনি আমাদের এই এত বড় বিপদের কথাটা শুনে আফসোস তো দূর, বরং নিজের খোলসটাই পাল্টে নিলেন। আপনার আসলে মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আজ থেকে আপনি আলাদা খাবেন। আপনার ছেলেরা যদি পারে আপনাকে সাহায্য করতে তো করবে, যদি না পারে তো আপনাকে না খেয়েই থাকতে হবে। রোকেয়া বেগম এবার তার ভুল বুঝতে পারলেন। নতজানু হয়ে তিনি লিজা এবং তনিমার কাছে ক্ষমা চাইলেন। সবার সাথে সম্পর্ক তিনি ঠিক করে নিলেন। অহংকার ভুলে সবাই এক হয়ে গেল। রোজার এই পবিত্র মাসে আল্লাহ তাদের প্রতিটা সম্পর্ক সুন্দর করে দিল।